বিকাশ কিন্তু থ্রু ইটস সার্ভিস ফোর্সিং মি টু থিঙ্ক অফ ওপেনিং অ্যান অ্যাকাউন্ট। আমরা ব্যাংক থেকে যেদিন কাস্টমারকে ফোর্স করব যে ওই সার্ভিস দিয়ে অটোমেশন দিয়ে কাস্টমার অটোমেটিক্যালি আসবে। আমার কাস্টমার পিছিয়ে এত দৌড়াইতে হবে না, অ্যাওয়ারনেস করতে হবে না, কাস্টমার তার নিজের সুবিধার জন্য আসবে। একটা ইন্টারেস্টিং আমি এক্সাম্পল দিতে চাই। কাস্টমারের লাইফে যদি ইউটিলিটি সার্ভিস আমরা দিতে পারি, কিভাবে চেঞ্জ হয় কাস্টমারের মেন্টালিটি, আই ওয়ান্ট টু শেয়ার। 2015 সালে ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চিন্তা করলো যে 1.5 কোটি কাস্টমার এইচডিএফসি থেকে ভাগায় নিয়ে আসবে, একটা করে অ্যাকাউন্ট, একটা করে ইয়ে হবে ক্রেডিট কার্ড। দেখা গেল যে এইচডিএফসি থেকে একটা কাস্টমারও আনতে পারেনি স্ট্যান্ডার্ড চার্টার্ড। নাও দে স্টার্টেড টু রিসার্চ হোয়াট হ্যাপেন্ড। দেখা গেল যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যাদেরকে টার্গেট করেছিল তাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে এমন ভাবে এইচডিএফসি ওদের ইএমআই, ইউটিলিটি বিল পেমেন্ট, বাচ্চাদের ফিস, যাবতীয় যা কিছু আছে সব অটোমেটেড করে রাখছে ওখানে। কে নিবে এই হ্যাসেল? 2-1 টাকার বেনিফিটের জন্য আমার এই আরাম নষ্ট করা? আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাকাউন্টে থেকে 2টা বিল চলে যায়, একটা ইন্টারনেট আর একটা ইলেকট্রিসিটি বিল, আমাকে দেখতেও হয় না। সো আই কেপ দ্যাট অ্যাকাউন্ট লাইক দ্যাট। সো কাস্টমারদের আগে অটোমেশনের মাধ্যমে এই ইউটিলিটি সার্ভিসগুলো দিতে হবে। ডোন্ট থিঙ্ক যে আমি ডিজিটাল করে ফেলছি, আমার টিক বক্স মার্ক হয়ে গেছে, এবার আমার কাজ শেষ। সরি, কাস্টমারকে বলতে হবে ইট ইজ গুড। ফর এক্সাম্পল, সিটি টাচ নিয়ে মার্কেটে অনেক কথা শোনা যাচ্ছে, পজিটিভ নিউজ। ওয়াই? বিকজ দে হ্যাভ ওয়ার্ক ফর দ্যাট। মানে অনেক হার্ড ওয়ার্ক আছে এটার পিছনে। সো আমরা যদি মনে করি যে গল্পে গল্পে ডিজিটাল ব্যাংকিং হয়ে যাবে, এটা হবে না। পিপুল যেমন ইম্পর্টেন্ট, তেমনি আইটি ইনফ্রাস্ট্রাকচার ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। এবং ব্রাঞ্চ কখনই উঠবে না, ব্রাঞ্চ থাকবে, কারণ আমরা হিউম্যান বিং, আমরা ইন্টারেক্ট করবই, এবং সেটা শুধুমাত্র অটোমেশনের মাধ্যমে ডিজিটালাইজেশন হবে, কিন্তু মানুষ ব্রাঞ্চে থাকবে, কমে যাবে, ব্রাঞ্চের সাইজ ছোট হয়ে যাবে। সো এই কথাগুলো বলতে চাইলাম। আমি একটু কথা বলতে চাই এখানে, ছোট্ট করে কথা। ডিজিটাল ব্যাংকিং এ আসলে দুইটা পার্টি, একটা হলো কাস্টমারের অ্যাওয়ারনেস এর পার্টটুকুতে আমরা কাস্টমারকে বলতে পারি যে অনেক চেষ্টা করেও তাদেরকে নিয়ে আসতে পারছি না, এরকম। বাট আমরাও কিন্তু বাস্তবে দেখেছি, যখন আমরা কাস্টমার সার্ভিস অফিসার বা ওই রোলে যারা আমরা কাজ করে থাকি, তাদের বেলায় হয় কি, একটা অ্যাকাউন্ট ওপেনিং করতে গিয়ে তাদের হাতে যে ওয়ার্কলোড থাকে, অনেক সময় তারা ওই অল্টারনেট চ্যানেলটা তখন তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্টলি সাইন আপ গুলা হয় না। আবার কাস্টমারকে অ্যাওয়ারনেস করার জন্য আসলে আমরাই অ্যাডভোকেসিটা করতে হবে, আমরাই তাদেরকে হাতে ধরে শিখিয়ে দিয়ে কাজটুকু করতে হবে। বিকজ আমরা যদি পুরানো দিনের কথা চিন্তা করি, প্রথমে পাসপোর্টের ফটোকপি দিতেই কিন্তু কাস্টমার রিয়েক্ট করতো। আজকে কিন্তু কাস্টমার আসার সময় পাসপোর্টের কপি কেন, তার ইনকাম প্রুফ ডকুমেন্ট সহ সবকিছু নিয়েই আসে। সো কালচার কিন্তু চেঞ্জ করার যে ড্রাইভটা, যে লিডটা, সেটা কিন্তু আমরা ব্যাংকাররাই ড্রাইভ করেছি, আমরা ব্যাংকাররাই নিব। আমরা এসসিবি তে কাজ করতে গিয়ে যখন জুবাইর মনে আছে যে আমরা ডিজিটাল সার্ভিস অ্যাম্বাসেডর বলে আলাদা করে লোক আমরা দিয়েছিলাম, যেন কাস্টমারদেরকে এই এডিসি প্রোডাক্টগুলো ক্রস সেল করে সেটার ব্রিফিং গুলো দিয়ে দেয়। সো আমরাই এই জিনিসগুলো আসলে আমাদেরকে দায়িত্ব নিয়েই করতে হবে। আমাদের রুট গ্রাউন্ড লেভেলে, ব্রাঞ্চ লেভেলে যারা কাজ করছে তাদেরকেও এটাকে কনভিন্স করতে হবে যে প্রথম থেকেই কাস্টমারকে আমরা যেন অ্যাভেইলেবল যে সমস্ত ডিজিটাল প্রোডাক্টগুলো আছে, এডিসি প্রোডাক্টগুলো আছে, সেটাতে যেন প্রমোট করি। এটা, থ্যাংক ইউ। ওকে, আমাদের কাছে একজন হেড অফ কার্স কোশ্চেন রেখেছে, যেহেতু এখন ইকিউআইসি এর একটা সুযোগ চলে এসেছে, আমরা কি এরকম কোনো ট্রানজাকশন লিমিট সেট করতে পারি কিনা? আমাদের রিটেল হেডদের কাছে কোশ্চেন করেছেন যে লাইক যে ইকিউআইসি যাদের করা আছে, সে হয়তো একটা সার্টেন লিমিট পর্যন্ত উইদাউট কোনো অ্যাসেসমেন্ট পেয়ে গেল লিমিট, বা এরকম কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কিছু সুযোগ নিতে পারি কিনা, যে ক্রেডিট কার্ডের প্রসেসিং বা লোন প্রসেসিংটা সরাসরি কাস্টমারকে না এসেও অন্য কোনো ডিফারেন্ট ওয়েতে জিনিসটাকে প্রসেসটা এন্ডোর্স করা, লিমিটটা সেট করাটাকেও ডিজিটাল করা যায় কিনা, এই জিনিসগুলো উনি একটু জানতে চেয়েছে। রেদন বাস একটু সংক্ষেপে একটু যদি বলেন, অনেক কোশ্চেন আছে, আমরা আসলে সবগুলো কোশ্চেন নেওয়ার চেষ্টা করছি, ছোট আকারে যদি আমাদের। এখানে একটা বিষয় কি, সবকিছু করা হবে, কিন্তু সেখানে সাথে সেফটি, সিকিউরিটি এবং কাস্টমার সিকিউরিটি দেখতে হবে। যখন এটা ডিজিটাল হয়ে যায় তখন কিন্তু আবার এখানে রোবারি এবং টেকনোলজিও চেঞ্জ হয়ে যাবে কিন্তু। তো কিছু সেফগার্ডিং টুলস রেখে ধাপে ধাপে এগুতে হবে আর কি। তো প্রথম দিকে লিমিট সেটিং, অবশ্যই এটা যেমন আমাদের ইন্টারনেট ব্যাংকিং এর রেজিস্ট্রেশনটা এখন সেলফ রেজিস্ট্রেশনে চলে আসবে, তারপর কাস্টমার তার প্যারামিটার নিজে সেট করবে, অবশ্যই এগুলো আসবে। কিন্তু সাথে সাথে
আমাদের সেফটি সিকিউরিটি মেজার্স গুলো একদম মাথায় রাখতে হবে, কারণ পারি হয়ে যাবে বা কোন একটা স্ক্যাম ঘটে যাবে, তখন কিন্তু মানুষের এই যে ডিজিটালের প্রতি আগ্রহে যাওয়ার এই ভয় থেকে আবার ব্যাকফুটে চলে আসবে। তো এগুলো Okay. সবগুলো মাথায় রেখে এগোতে হবে, করা যাবে কিছু তো না করার মতো কিছু। আপনাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছে যে সিবিবি মানে ডিজিটাল অ্যাকাউন্ট বা লোন ভেরিফিকেশনের ক্ষেত্রে সিবিবি তো একটা ইম্পর্টেন্ট ইস্যু। সিবিবিটা আমরা ডিজিটালাইজ করতে পারি। হ্যাঁ, এটা তো হয়েই গেছে বোধহয়, কারণ বাংলাদেশ ব্যাংক এখানে আমি একটু অ্যাড করি রিদওয়ান, সেটা হচ্ছে সিপিবির ইস্যুটা কি আসলে কন্টাক্ট পয়েন্ট ভেরিফিকেশন। আমি আমাদের একটা থার্ড পার্টি যে দেখে আছে যে আমার একটা কাস্টমার আসলে যে জায়গাটাতে আছে ওই বাসার অ্যাড্রেসটা, অফিসের অ্যাড্রেসটা ভেরিফাই করা, দ্যাট ইজ হোয়াট সিপিবি আন্ডারস্ট্যান্ড অ্যাজ এ লেমন। তো যখনই ডিজিটালাইজেশন থেকে যাচ্ছে, জুবাইর ভাই যেটা বললেন, যে জুবাইর ভাই ডেফিনেটলি ব্রাঞ্চ উইল রিমেইন অ্যাজ ইট ইজ, বাট সিস্টেম আস্তে আস্তে ডিজিটালি গ্রো করা শুরু করবে। তো আপনি যদি আমার ডিজায়ারের কথা বলেন, the way we started with thinking যে সিপিবিটা ডিজিটাল কেন করা যাবে না। আমি যখন একটা ইকেওয়াইসি প্ল্যাটফর্মে ঢুকবো, এখন ব্যাংকগুলো যে ডিজিটাল ইকেওয়াইসি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে, তো ইকেওয়াইসি ফিল আপ করার পরে আমার একটা আরএম যদি কারো অ্যাকাউন্ট ওপেন করতে যায় একটা ট্যাব নিয়ে, এবং ট্যাব থেকে যদি সে ছবি তুলে উইথ দ্য কাস্টমার তার অফিসে বসে বা বাসায় বসে, এবং সেটা যদি সাথে সাথে আমার লোকেশন ম্যাপ ট্রিগার করে আমার যে অ্যাকাউন্ট প্রসেসিং ইউনিটের কাছে আমি পাঠিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার ভেরিফিকেশন অথেন্টিকেশনটা হয়ে যায়, বিকজ উই নিড টু নো আওয়ার কাস্টমার। তো ডিজিটালি আস্তে আস্তে আমরা এদিকে আগাবো। এই জিনিসগুলো কিন্তু আমার পাশের দেশ ইন্ডিয়াতে হচ্ছে, গ্লোবালি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে হচ্ছে। তো আস্তে আস্তে উই নিড টু অলসো সেন্ট্রাল ব্যাংক, যে সেন্ট্রাল ব্যাংক এই জায়গাগুলোতে কতটুকু রিল্যাক্স আমাদেরকে দিবে, কতটুকু সুযোগ দিবে। তো সব যেহেতু আস্তে আস্তে আগাচ্ছে, উই নিড টু সিট উইথ দ্য রেগুলেটরস। আমাদের ব্যাংকেরও সেফটি মেজারটা দেখতে হবে। দেখে দেখে আমার মনে হয় আস্তে আস্তে ডিজিটালি ইজ ইট পসিবল, ইটস নট ইম্পসিবল। রাশেদ, নেক্সট কোশ্চেন গুলোতে যাও। ওকে, সো আমি মনে হয় যে ব্যাংকিং নিয়ে আমরা অনেক আলাপ করেছি, আবার একটু ব্যক্তিগত আলাপচারিতে আসতে চাই। রাহাত ভাইয়ের কাছে কোশ্চেন আছে যে সিলেটের রাহাত ভাই সহোদর সিলেটে বিলংস করেন, তো সাতকরার মাংস রান্নার কোনো অভিজ্ঞতা আছে কিনা বা এটা আপনি পছন্দ করেন? খাওয়ার অভিজ্ঞতা আছে, রান্নার অভিজ্ঞতা এখনো হয় নাই। সো লকডাউন যদি বেশি দিন কন্টিনিউ করে তাহলে শিখে ফেলবো। আমরা সুযোগ রয়েছে একটা। সবার কাছে জানতে চেয়েছে ব্যাংকিং এর মজার কোনো ঘটনা। আমার মনে হয় যে সাফকাত ভাই যদি কিছু মজার ঘটনা আমি সাফকাত ভাই মজার ঘটনা কম আছে, আমি বলতেছি সাফকাত ভাইয়ের ঘটনা আমি বলতেছি। আপনি বলেন। ওকে, সাফকাত ভাই এইচএসবিসিতে থাকতে আমার ডাক নাম দিয়েছিল ধরতি পর বোঝ। এটা মানে বুঝছো তো, ধরতি পর বোঝ মানে পৃথিবীতে আমি একটা বোঝা। সাফকাত ভাইয়ের দেওয়া নাম আমার। একটা খুব মজার ঘটনা বলি। 2004 সালের 19শে জুন সকালবেলা আমার কাছে একটা লেটার আসে। এটার রূপকার সাফকাত ভাই। লেটারে লেখা থাকে, গুলশান ব্রাঞ্চে আমি সেকেন্ড ম্যান। লেটারে লেখা ছিল, ইউ হ্যাভ বিন প্রমোটেড অ্যাজ ব্রাঞ্চ ম্যানেজার আগ্রাবাদ চিটাগাং। ভালোই লাগলো। এর আগে সাফকাত ভাই অনেক নাটক টাটক করে আমাকে ইয়ে করাইছে আর কি, নাগানি জীবনে খাওয়ায় রাজি করাইছে। তো যে জন্য এই কথাটা বলতেছি, এই লেটারটা পাওয়ার 1 ঘন্টার মধ্যে ব্রাঞ্চের এক টেলার এসে কাঁদতে কাঁদতে বলতেছে, মহিলা, জুবাইর ভাই আমার এখান থেকে 4টা বান্ডেল নাই 500 টাকার। আমি বললাম, ও 4টা নোট তো ওকে 2000 টাকা, অসুবিধা নেই, কিছু হলে পকেটে দিয়ে দিব। ওর কান্না আরো বেড়ে গেল। সে বলল যে, বস 500 টাকার 4টা বান্ডেল 2 লাখ টাকা মিসিং বস। হঠাৎ করে মনে হলো যে হার্টবিট বন্ধ হয়ে গেছে, কারণ এর শনিবার সকালবেলা, তখন শুক্র শনিবার নাই, তখন শনিবার দিন অফিস। বৃহস্পতিবার দিন তো আমি অপারেশনস এর দায়িত্বে ছিলাম। ঘাটের মরা আসাদ সেদিন ওই যে আর্থ ওয়াচ না কিসের প্রেজেন্টেশন দিতে গেল, কেনিয়াতে সে কি বাঘ ভাল্লুক দৌড়ে আসছে সেটার প্রেজেন্টেশন দিতে গেছে চিটাগাং। আই হ্যাড টু বি দেয়ার। আমি তো হলো খাইছে, এবার তো ফাঁসে গেলাম। কিছুক্ষণের মধ্যেই কমপ্লায়েন্সের আব্দুল আল মামুন দলবল নিয়ে ঢুকলো যে অলরেডি খবর হয়ে গেছে যে
2 লাখ টাকা মিসিং। বুঝলাম যে শেষ হয়ে হইল না শেষ, আর বোধহয় ব্রাঞ্চ ম্যানেজার হওয়া হইল না। 7 দিন চলে যায়, টাকা আমি তাড়াতাড়ি বলতেছি আর কি, 7 দিন চলে যায়, টাকার ইয়ে হচ্ছে না। আমার যে ব্রাঞ্চ ম্যানেজার ছিল লায়লা ফারজানা রহিম, সাফকাত ভাই খুব প্রিয়। তো উনি আমি ব্রাঞ্চ থেকে বেরোলে উনি খুব মানে বিরক্ত হইতেন, কারণ বেরোলে ঝামেলা পেকে যেত। আমি লায়লা আপা তো গুলশানে ছিলেন, আপনি কি তখন গুলশানে ছিলেন? লায়লা ফারজানা রহিম। ওকে ওকে। তো এখন অনেক বড় রোলে কাজ করে সিটিএনএ তে, আমেরিকাতে। তো আমি 7 দিন হয়ে গেল, এর মধ্যে এইচআর হেড ফোন করে বলল তুমি কিন্তু মনে রাখো লেটার যেভাবে দিয়েছি নিয়েও নিতে পারবো। আর সাফকাত ভাই ফোন করে বলে জুবায়ের আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। এখন 7 দিন পরে গিয়ে আমাকে আমাদের একটা পুরনো পিয়ন ছিল, বলে স্যার আপনি তো অনেক কিছু করলেন, আমার সাথে একটু আসেন। কোথায়? নাখালপাড়াতে এক হুজুর আছে, চাল পরা দেয়, চাল পরা দে টাকা বের করা যায়, হাইসো না, ঘটনা আছে। আমি তখন টয়োটা ডিএক্স চালাই, ছোটখাটো অফিসার। গেলাম গাড়ি ড্রাইভ করে, কোনো মতে গাড়িটা রাখলাম, গিয়ে দেখি এক লোক খালি গায়ে লুঙ্গি পরা বসা, এবং সামনে যথারীতি একটা কংক্রিটের ইয়ের মতো অনেক চাল রাখা। তা আমাকে দেখি তো বুঝছে যে এ তো নতুন। আমি জিজ্ঞেস করলাম খুব পলাইটলি যে আমি এরকম সিচুয়েশন, আমার একটু চাল পরা লাগবে। সে সুন্দর বললো পাশের দোকান থেকে আমরা 1 পোয়া চাল কিনে নিয়ে আসেন। আমি কিনে নিয়ে আসলাম, চালটা পরে দিল, বললো যে যাদেরকে আপনি সন্দেহ করেন তাদেরকে চাপাতে বলবেন, যে নিয়েছে তারটা পাউডার হিসেবে বের হবে, যে নেয় নাই তারটা সালাইভা মিক্সড হয়ে বের হবে। আমি ব্রাঞ্চে এসে 3টার পরে সবাইকে আস্তে আস্তে ডাকলাম। একটা কমন টয়লেট ছিল যেখানে বেসিন টেসিন আছে। By that time I already found out who was the culprit, because আমি যখন এই অ্যাক্টিভিটিস গুলো চালাচ্ছি তখন একজন মেসেঞ্জার খুব অস্থিরতার মধ্যে ছিল, এবং এই খবরগুলো আমি কালেক্ট করছিলাম। তারপর এক এক করে আসে, বিশেষ করে মেয়েদেরকে, ফারিয়া হক দা সিটিজেম হেড নাও, ওরে বললাম তুমি নিচ্ছ টাকা না, কি এটা কি বললেন আপনি, আপনি আমাকে কি কথা বলছেন, আসলে আই ওয়াজ জোকিং। এরকম কয়েকজনের সাথে করতে করতে কিন্তু আমি জানি যে কে আসতেছে নেক্সট, তাকে আমি লাস্টে রাখলাম। সে মেসেঞ্জারকে দেওয়ার সাথে সাথে সে সত্যি সত্যি তার মুখ থেকে পাউডার বেরোলো, চাউলের পাউডার। আমি তখন বললাম যে দেখো এটা তো আল্লাহর কালাম, তুমি কিভাবে অস্বীকার করবা। সে কিছুতেই মারে না, অনেকক্ষণ ধরে প্রায় 40 মিনিট তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার পরে ফাইনালি হি ব্রোক ডাউন, ইয়েস আই হ্যাভ টেকেন দ্য মানি। তারপর স্টেটমেন্ট নিয়ে আমরা, সবচেয়ে মজার পার্ট ছিল যে এটা 19 তারিখের ঘটনা ছিল, সকালবেলা আবিষ্কার হলো, 29 তারিখে আমরা টাকাটা পেয়ে যাই, 30 তারিখে ওয়াশ অফ হয়। ওয়াশ অফ হওয়ার পরে হংকং এ একটা রিপোর্ট দিতে হবে, তো ওয়াশ অফ হওয়ার প্রায় 1 মাস পরে রিপোর্টটা দেয় ঢাকা থেকে। আমি তো ওখানে ইয়েতে আগ্রাবাদ ব্রাঞ্চ ম্যানেজার হয়ে বসে আছি, হঠাৎ করে সিএফও আদনান ভাই ফোন দিছে, ফোন দিয়ে অসম্ভব গালাগালি। আমাদের একটা গর্ব করার ব্যাপার ছিল যে আমরা বেশ বাংলা ভাষায় কথা বলতে পারতাম, ইয়েতে এইচবিসি তে নিজেদের মতো করে মন খুলে গালাগালি করতে পারতাম। তো এর মধ্যে আমি একজন ছিলাম, এখনো আছি। তো এখন উনি খুব গালাগালি করতেছে, আমি বললাম যে ঘটনা কি বস, বুঝলাম গালি দিচ্ছেন কিন্তু কেন, বলে তুই আমাকে বল চাউল পড়ার ইংরেজি কি, এখন আমি হংকং এ কি লিখবো যে টাকা উদ্ধার হয়েছে চাউল পড়ার মাধ্যমে। সো ইভেন ওই সময় ম্যানকো মিটিং এ এই চাল পড়া নিয়ে ইংরেজি কি হবে এটা নিয়ে অনেক আলোচনা, হাসাহাসি। রাইস রিডিং, এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স, বিকজ ওই সময়টাতে এই যে মানে এটা কি হইতো,
মানে বিদেশি ব্যাংক একটা সাসপেন্স ডেবিট করে অলরেডি শর্টেজ দেখানো হয়েছে, এটা এভাবেই থেকে যেত। এটা আমার ওইভাবে কোনো ইম্প্যাক্ট হয়তো ক্যারিয়ারে আসতো না। বাট the dedication that we had at that point in time, that was really amazing, এবং আজকে এই কথাটা বলতে পারছি বিকজ ওই টাকাটা উদ্ধার হয়েছে বলে। So that was a good experience. আমরা কি শিখলাম এখানে জুবায়ের? শিখলাম যে এই চাউল পড়ার বিষয়টা আসলে ক্যাশ শর্টেজ হইলে পলিসিতে থাকতে হবে প্রসেস। ভাই এটা মনে হয় জুবায়ের ভাইয়ের পক্ষে মানে মতো একজন মজার মানুষের পক্ষে সম্ভব এই ধরনের ইনোভেশন গুলো নিয়ে কাজ করা। এটা ছিল ডেসপারেট অ্যাটেম্প্ট। এটা এত মানে গ্রুপ লেভেলে এত কষ্ট হইলো কেন চাল পড়ার ইংলিশে? চাল মানে রাইস, পড়া মানে রিডিং, রাইস রিডিং। তৌফিক ভাই অনেকক্ষণ হলো চুপচাপ। তৌফিক ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। তৌফিক ভাই খুব মজার মানুষ, অনেক ফান তার সংগ্রহে থাকে, অনেক ধরনের মজার ঘটনা থাকে। ট্রাভেল থেকে কোনো একটা, আপনি তো ট্রাভেল করতে খুব পছন্দ করেন, ট্রাভেল লাইফের কোনো একটা মজার ঘটনা। জুবায়ের ভাই আমরা কি মানে যে এইচএসবিসি কনসার্টের কাহিনীটা বলবো, আপনি অনুমতি দিলে বলতে পারি? কোনটা কো আগে? হায়ার রিজেন্সিতে আমি সাফকাত ভাই আমরা গেছিলাম, আপনি কি করছিলেন? হ্যাঁ বল কিন্তু মিথ্যা কথা বলবি না, যেটা সত্যি সেটা বলবি। এখানে কিন্তু আমরা দুইজন, আমরা দুইজন সত্যি কথা বলবো, সেন্সর করা যাবে না। হ্যাঁ না সেন্সর করতে হবে না, সত্যিটা খালি বল। একদম সত্যিটাই বলতেছি। আসলে ঘটনা যেটা হচ্ছে যে আমরা এইচএসবিসির একটা কনসার্ট করব, অনেক কষ্ট করে সিও কে রাজি করেছি, সাফকাত ভাই তখন রাজি করেছে। তো অ্যাডভান্স টিম হিসাবে আমি 15-20 দিন আগে চলে যাই, অলমোস্ট 3 উইকস ছিলাম দুবাইতে। তো কনসার্টে ঢাকা থেকে এলআরবি যাবে, আর এলআরবি ফুল টিম ফার্স্ট টাইম পারফর্মিং ইন দুবাই, তারপর কুমার বিশ্ব যাবে। তো প্রোগ্রামের আগের দিন আমি সাফকাত ভাই, জুবায়ের ভাই, তারপর আমাদের অনেক কলিগ, মাসুদ মিজান এখন ইউকেতে আছে, রওশন, আমরা সবাই মিলে বের হলাম যে বিভিন্ন ক্লাবে যাব, আমরা দেখি কি হয়। আমরা সবাই গেলাম, আমরা একটা ক্লাবে ঢুকলাম। তো এখানে তুই বলতে পারলি না, আমি বলি শুনেন, আপনি ঘটনাটাই শুনেন আগে। তো তখন জুবায়ের ভাই, সাফকাত ভাই বসা, তো আমি দুইটা মেয়ের সাথে কথা বললাম। কথা বলে ওনারা কিন্তু দুজন খেয়াল করছে যে আমি ওনাদের সাথে কথা বলতেছি। তো প্রোগ্রাম শেষে আমি জুবায়ের ভাই পাশে আসে, জুবায়ের ভাই ডিল ডান, রাতের বেলা কিন্তু চলে যাবে আপনার রুমে। আমার মনে হয় ইফ আই এম নট রং, জুবায়ের ভাই ওইদিন অনেকক্ষণ লবিতে বসেছিল, ভয়ে রুমে যায় নাই। তো এই ধরনের অনেক ফান করতাম, দো উই আর আমরা বস এবং ইয়ার রিলেশনশিপ, বাট আমরা এই ধরনের অনেক ফান করেছি জুবায়ের ভাই। আমরা যখন কলকাতায় গেলাম, তৌফিক তোর বড়টা ঠিক হয় না, দাঁড়া আমি বলতে। জুবায়ের ভাই তারপর কলকাতায় যে মজার হবে না। জুবায়ের ভাই অনেক বেশি বলছেন যে আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটু যদি সংক্ষেপে আমাদের বলেন। তার আগে আমি না এই হায়াতে যাওয়ার আগে সাফকাত ভাইয়ের কথাটা বলতে হবে না। সাফকাত ভাই বলতেছে আজকে হবে, সেটা তো অন্য কথা। আরেকটা জুবায়ের ভাইকে নিয়ে আরেকটা যেটা আমাদের প্রবলেম হতো, আমরা একবার কলকাতায় গেলাম, তো হর্স রাইডিং এ উঠবো। হ্যাঁ, এখন হর্স রাইডিং ওঠার জন্য একটা চেয়ার, ওইটার উপরে টুল দিতে হচ্ছে, ওই টুলের উপর দাঁড়ায় তারপর জুবায়ের ভাই হর্সের উপর উঠছে। এই তুই কিন্তু আমাকে অনেক প্রবলেম, অনেক কথা বলছেন। হ্যাঁ, এটা আমার ছবি আছে জুবায়ের ভাই, আপনি বললে এখন না ট্রু অ্যাবসলিউটলি ট্রু, কারেক্ট। আমরা তো ট্রু বলবেনই। হ্যাঁ, আমি ছিলাম তো ভাই। কারণ আপনি যে ঘোড়ার যে হাইট, আপনি যে ঘোড়ার পেটের নিচে আপনার মাথা তখন দেখা যাচ্ছিল। তবে একটা কথা বলি আমি, তৌফিক, এই যে একটা কথা বলে দুবার দাঁড়াও, আমি ওই ঘোড়া রাইড আমিও তখন নিয়েছিলাম, এবং একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছে আজকে, যে টিভিতে দেখলে মনে হয় ঘোড়া রাইডিং বোধহয় খুবই ইজি। আমাদেরকে কিন্তু একটা লোক আমাদেরকে ধরেছিল, ইফ ইউ ক্যান রিমেম্বার। হ্যাঁ, ঘোড়াগুলো আস্তে আস্তে হাঁটছে, এন্ড আই টেল ইউ ওই 10 মিনিট বা 8 মিনিট আমার মনে হয় আমার জীবনের মোস্ট ডিফিকাল্ট পিরিয়ড, বিকজ এত হাইট আর ওই কন্ট্রোল রাখা যায় না। ইউ ফিল দ্যাট ইউ উইল ফল, হ্যাঁ, যে পড়ে যাবেন, যে কোনো মুহূর্তে পড়ে যাবা মনে হয়। ইটস ভেরি ডিফিকাল্ট, হর্স রাইড ইজ ভেরি ডিফিকাল্ট, আনলাইক ব্যাংকিং হুইচ ইজ ভেরি ইজি। আমাদের অনেক মানে এরকম মজার কাহিনী আছে, রিদওয়ানকে নিয়ে অনেক মজার কাহিনী আছে। রিদওয়ান ভাইকে নিয়ে আমরা শুনতে চাই। রিদওয়ান ভাইকে আমরা সবসময় খুব সিরিয়াস একটা অ্যাপ্রোচে দেখি। রিদওয়ান অস্থির, হ্যাঁ, মানে ও যে এখনো মানে ব্যাংকে চাকরি করছে, এটাই কিন্তু একটা মিস্ট্রি।
মানে ও এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না, ভেরি গুড হিউম্যান বিং। আর রাহাত ভাই যেটা বলছিলেন, আমাদের অনেক রকম এক্সপিরিয়েন্স আসলে, যে রাহাত ভাই সে ব্যানার লাগানোর কাহিনী, মানে রাতে 3টা 4টা বাজে এমনও হয় যে ধরেন রাতে 3টা বাজে ফোন করে জিজ্ঞেস করতেছে যে তফিক সাহেব আপনি কোথায়? তাই বললাম যে স্যার রাত 3টা বাজে তো বাসায় থাকার কথা। মানে ব্র্যান্ডে কাজ করলে দেয়ার আর লট অফ পেইন। জুবাই ভাই যেটা বললেন যে ব্র্যান্ড থেকে সরে আসার কারণে মানে অনেক স্ট্রেস নিয়ে কাজ করতে হয়, তাতে বিজনেসে কাজ করা ভালো। তো থ্যাংক ইউ। আমি একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে, আরো অনেক কোশ্চেন ছিল আমি নিতে পারছি না, আমি শুভ এবং রবিকে রিকোয়েস্ট করবো মেজর যদি কোনো ইস্যুস কোনো কোশ্চেন থাকে খুব সংক্ষিপ্ত আকারে যদি নিয়ে আসেন, একবারে আপনারা পড়ে শোনান, আমরা এখান থেকে একটা দুইটা কোশ্চেন হয়তো আমাদের টিম লিডার্সরা আমাদের মার্কেট। আচ্ছা রাশেদ একটা পয়েন্ট একটু আমি জাস্ট, যেহেতু এখন কোভিড নিয়ে আলোচনা হয়েছে, ব্যাংকের সাস্টেনেবিলিটি নিয়ে আলোচনা হয়েছে, ডিজিটাল নিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় যে রিসোর্সটা আমরা পিপল মানে হিউম্যান রিসোর্স, যেটা হিউম্যান রিসোর্স, এটা তৌফিকও কভার করেছে, সাফাত ভাই কভার করেছে, জুবাই ভাই কভার করেছে, সবাই। আমাদের হিউম্যান রিসোর্সদের বোঝা উচিত আমি যদি নিজেকে মাল্টি ফাংশনাল ক্যাপাবিলিটি গ্রো না করি, আমি যদি নিজেকে আমার সফট স্কিল যদি ইমপ্রুভ না করি, আলটিমেটলি আমি কিন্তু কোনোভাবেই এই স্ক্রিনিং আমি ঝরে পড়বো নিশ্চিতভাবে। আমি কেন সার্ভাইভ করব? তাহলে বলতে হবে তোমার কি মিনিমাম 3 থেকে 4টি টাস্ক তুমি পারো কিনা। একটা টাস্ক ধরে 2টা টাস্ক ধরে সার্ভাইভ করার সক্ষমতা এখন নাই। এবং কেউ যদি চিন্তা করে যে আমি যে কাজটা করি এটাই করে যাব এবং এটা করতে করতে আমি একজন এক্সিকিউটিভ হয়ে যাব, তাহলে সে আত্মহত্যা করলো। তো এটা নিশ্চিতভাবে বলতে হবে মাল্টি ফাংশনাল ক্যাপাবিলিটি বাড়াইতে হবে, এবং এবং তার যে ওই যে সফট স্কিল যেগুলো আছে সেগুলো যদি সে ইমপ্রুভ না করে নিজ দায়িত্বে। আমরা কিন্তু লোক নেওয়ার সময় বলি যে 10টা ছেলে থেকে একটা ছেলেকে বেছে নিলাম, বেছে নেওয়ার পর ছেলেটা যখন জয়েন করে কাজ তখন দেই, তখন সে বলে স্যার আমি শিখতে আসছি। তো তুমি সারা জীবন কি করলা? তুমি তো শিখতে আসো নাই, তুমি ইউ আর দ্য বেস্ট ক্যান্ডিডেট দ্যাট ইউ আর সিলেক্টেড, তুমি এখানে আসছো তোমার ডেলিভারি দেওয়ার জন্য। ডেলিভারি দিতে এসে যদি বলো যে স্যার আমি শিখতে আসছি, আমি শিখে যাবো, তাহলে তোমার টাকা শেষ হবে আর তোমার আসবা। আমি এই জুবাই ভাই বললো যে সাফাত ভাই বললো যে কিছু স্টাফ কিন্তু আমাদের সিঙ্ক হবে, আমাদের ইকোনমি অ্যাক্টিভিটি গুলো যখন একটু সিঙ্ক করবে তখন কিন্তু কস্ট কমানোর জন্য প্রতিষ্ঠানগুলো কিন্তু এই সাইডে একটু হাত দিবে। তখন কিন্তু যারা একাধিক কাজ নিয়ে দক্ষতা আছে তাদের কিন্তু ওই এমপ্লয়ি গুলো বেঁচে যাবে। যাদের সিঙ্গেল স্কিল একটু কোম্পানি লোয়ার এন্ডে আছে তারা কিন্তু বাই ডিফল্ট ওই মাইন্ডসেটে রাখতে হবে। আর সামনে ব্রাঞ্চ গুলো কিন্তু ছোট হয়ে যাবে, ইভেন আমাদের 500 স্কয়ার ফিটের ব্রাঞ্চ দিয়ে চিন্তা করতে হতে পারে। এবং দোকানদার যেরকম ছোট ছোট রিটেল স্টোর বলি আমরা, এইচএবিতে শুনছিলাম এটা, এই শব্দটা আমার মনে আছে, দ্য রিটেল স্টোর, দ্য ব্রাঞ্চ ইজ এ রিটেল স্টোর। ছোট ছোট রিটেল স্টোর হয়ে যাবে, অ্যাক্রস দ্য কান্ট্রি ছড়িয়ে যাবে, এজেন্ট ব্যাংকিং এ প্রসারবে। তো আমাদের ব্যাংকিংটা কিন্তু ওই দিকে যাবে এবং ওই মাইন্ডসেটে যেতে হবে। ওই মাইন্ডসেটে যেসব এমপ্লয়ি নিজেকে নিতে পারবে না তাদের মনে হয় ব্যাংকিং এ চাকরি করা উচিত হবে না, তারা অন্য প্রফেশনে তাদেরকে আস্তে আস্তে চলে যেতে হবে। তো আমি এখানে আবার বলবো যে তারা যে এমপ্লয়িরা আছে যারা শুনছেন, আমাদের কলিগ যারা শুনছেন, নিজেকে তৈরি করে নিজেকে প্রুফ করা যে আই এম দ্য রাইট পারসন, আমি আই ক্যান ডেলিভার দ্য বেস্ট এবং আমি আই ক্যান কন্ট্রিবিউট দ্য বেস্ট। তো এই নিজেকে তৈরি করার দায়িত্ব নিজেকে নিতে হবে। যারা পারবে না তারা ঝরে যাবে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে অনলাইন কুইজ নিয়ে আমাদের অনেকে আবার আজকেও কোশ্চেন করেছেন। আমরা জানাতে চাই যে আমরা কোভিড প্যান্ডেমিকের এই সময়টাতে আমরা 2টো অনলাইন কুইজ অলরেডি আমাদের মেম্বারদের জন্য লঞ্চ করেছি এবং যে কোনো ব্যাংকাররাই আমাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে ঢুকে এই মোবাইল অ্যাপস বেস এই অনলাইনে অংশগ্রহণ করতে পারবেন। আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ব্যাংকের নাম লিখে আমাদের কোশ্চেন গুলোতে জাস্ট টিক দিলেই হবে। মাল্টিপল চয়েস আছে, শুধু টিক দিয়ে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা খুবই আনন্দিত, অভিভূত যে প্রায় 1500-র মতো ব্যাংকার এই কুইজটা অংশগ্রহণ করেছেন। সো এটা একটা এই ধরনের একটা নেগেটিভ সিচুয়েশন, এই ধরনের পজিটিভ একটা এঙ্গেজমেন্ট আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের প্রেরণা দিচ্ছে এবং জ্ঞান ভিত্তিক একটা এবং পড়াশোনার যে একটা উৎসাহর জায়গা ব্যাংকিং এ, সেই জায়গাটাকে অব্যাহত রাখার একটা উৎসাহ দিয়ে যাচ্ছে। আমরা অবশ্যই এটাকে কন্টিনিউ করব, অ্যাটলিস্ট মান্থলি একটা হলেও আমরা কুইজ লঞ্চ করব। আপনারা অপেক্ষা করবেন আমাদের ফেসবুক পেজ facebook.com/bcbl2018 অথবা ওয়েবসাইট bankersclubbd.com, এটাতে আপনারা ফলো করলে আপনারা কুইজের লিঙ্ক গুলো পেয়ে যাবেন। প্রিভিয়াস যে 2টো লিঙ্ক ছিল আমরা ওপেন করে দিয়েছি কারণ অনেকেই অংশগ্রহণ করতে চেয়েছেন আরো।
সো যে কেউ ওই লিঙ্কগুলোতে ঢুকেও আবার এখনো কুইজে অংশগ্রহণ করতে পারবে। আর আমাদের ডিজিটাল ব্যাংক রয়েছে, প্রায় 1000 ব্যাংকারের ব্লাড গ্রুপ ওখানে দেওয়া আছে। এখন পর্যন্ত যারাই আমাদের কাছে রক্ত চেয়েছেন আমরা সবাইকে দিতে পেরেছি, এই জন্য আমরা আনন্দিত। আমাদের ডিজিটাল হটলাইন হেল্পলাইন নাম্বার 01940500500। সো আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শুভ বা নবী যদি কিছু অ্যাড করতে না চান তাহলে আমি আমাদের মার্কেট লিডারদের কাছে জানতে চাইবো যে আমাদের ক্লাব মেম্বারদের উদ্দেশ্যে এবং ব্যাংকারদের উদ্দেশ্যে ওনারা কি বলতে চায়। শুভ বা নবী কি কিছু অ্যাড করতে থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার খুব একটা জমানো একটা প্রোগ্রাম ছিল আজকে। আমি আপনাদের সবার অবগতির জন্য জানাতে চাই যে এ পর্যন্ত প্রায় এই 1.5-2 ঘন্টায় প্রায় 8000 সদস্য এবং দর্শককে আমাদের প্রোগ্রামটা টাচ করে ফেলেছে অলরেডি, এবং প্রায় 3000 দর্শক আমাদের লাইভ প্রোগ্রামটা দেখেছেন এই 1.5-2 ঘন্টা। আশা করছি যে আরো কিছুক্ষণের মধ্যে দর্শক দেখার পরিমাণ এবং মানুষকে মানে স্পর্শ করার পরিমাণটা অনেকাংশে বেড়ে যাবে। সবাই যারা দর্শক দেখেছেন, সম্মানিত দর্শকবৃন্দ এবং ক্লাব সদস্যবৃন্দ, অধিকাংশই খুবই আনন্দিত এবং সবাই ধন্যবাদ জানিয়েছেন যে এরকম মার্কেট লিডার, অনেকজন মার্কেট লিডারকে একসাথে দেওয়া হয় যারা অধিকাংশই স্যারদের সাথে বিভিন্ন সময় কাজ করেছেন। তারা কৃতজ্ঞতা জানিয়েছেন এবং একটা কোশ্চেন স্যার অনেকভাবে এসেছে আমাদের মেসেঞ্জারে এবং কমেন্টসে যে আফটার কোভিডে, যেটা আমি উল্লেখ করতে চাই, আফটার কোভিডে স্যার রিকভারি অথবা নিউ বিজনেস কোনটা আমাদের জন্য বেশি উল্লেখযোগ্য খাত হিসাবে আখ্যায়িত হবে, এটা আপনাদের কাছে জানতে চেয়েছেন। এছাড়া সবাই আপনাদের ধন্যবাদ জানিয়েছি, ঈদ মোবারক জানিয়েছেন এবং আমাদের কাছে আরো বেশ কয়েকবার অনেক সময় ধরে এই প্রোগ্রামটা চেয়েছেন যে আবার আপনাদেরকে সাথে নিয়ে নতুন কিছু শুনতে চাই, আপনাদের অভিজ্ঞতা শুনতে চাই। এতটুকু আমার কাছে স্যার আপডেট ছিল। আমি আবার আজকে ব্যাংকার্স ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রাশেদ আক্তার স্যারের কাছে চলে যাচ্ছি সমাপনী করবার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। শুভ কি কিছু অ্যাড করতে চাচ্ছেন? শুভ? রাশেদ ভাই, থ্যাংক ইউ। আমি আসলে পুরো প্রোগ্রামটি দেখছিলাম এবং আমি বলবো যে প্রচন্ড এন্টারটেইনিং একটা প্রোগ্রাম ছিল। এট দ্য সেম টাইম ইট ওয়াজ আ লার্নিং সেশন ফর আস। এবং আমরা যারা ইয়াং ব্যাংকার আছি এবং যারা মিড লেভেলে আছি এবং যারা সিনিয়র, তাদের প্রত্যেকেরই আসলে আমি ধরে নিচ্ছি যে তারা সবাই শুনছিলেন এবং সবাই অনেক উপকৃত হলেন এটা থেকে, এবং আমরা চেষ্টা করব যে সবসময় এরকম ইনফরমেটিভ সেশনগুলো অ্যারেঞ্জ করা। রাশেদ ভাই, আপনার কাছে বাকিটা। থ্যাংক ইউ। ধন্যবাদ রশিদুল নবী এবং মাসুর শুভ, পর্দার পিছনে থেকে সবসময় আমাদের অনুষ্ঠানগুলোকে প্রাণবন্ত করার প্রাণবন্ত চেষ্টা করে যাচ্ছে। সো স্যার, আপনাদের কাছে যে কোশ্চেনটা রয়েছে যে আফটার কোভিডে নিউ বুকিং অথবা রিকভারি কোনটাতে ফোকাসটা বেশি থাকা উচিত? আমি যা বলবো যে ভেরি গুড কোয়েশ্চেন। তার আগে শেষ করার আগে থ্যাঙ্কস টু ইউ রাশেদ ফর অর্গানাইজিং দিস, এবং এই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে I was very happy to see my fellow old colleagues Rahat, Redwan, Zubair এবং Tawfiq. All of them are my dear brothers and we will continue to keep in touch and I wish them all the best. Wish you all the best. তারপর রাশিদুল নবী আর শুভকেও ধন্যবাদ for working behind the scene. Thank you very much for organizing this. Coming back to the question, এই যেটা হবে কোভিড এর পরে, কোভিড হয়তো আমাদের প্রবলি যেটা সবাই আমরা দেখছি, হয়তো this will become part of our life for the next 18 months to 24 months. দের থেকে 2 বছর আগে হয়তো কোনো কিছু এটার হয়তো রেমেডি বের করা যাবে না। So but life will have to come back to its normalcy. তখন যেটা করতে হবে, আমি যেটা মনে করি আমার দৃষ্টিকোণ থেকে, যে কিছুটা টলারেন্স লেভেল, অ্যাকসেপ্টেবল লেভেলে আমাদের হয়তো ডেলিনকুয়েন্সিটা মেনে নিতে হবে, নাম্বার 1, বিকজ অনেকের লাইফ কিন্তু নেগেটিভলি ইম্প্যাক্টেড হবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের ব্যাংকারদের মেনে নিতে হবে, আমাদের শেয়ার হোল্ডারদের মেনে নিতে হবে, আমাদের বোর্ড অফ ডিরেক্টরদের মেনে নিতে হবে। সেইটা মেনে আমাদেরকে যেটা করতে হবে, রিকভারি এফর্ট ইজ অ্যান অনগোয়িং প্রসেস, বাট booking new business is always important because quality asset is always good. We all know that যে ultimately তো আপনার ইন্টারেস্ট ইনকাম ওইখান থেকে আসে। বাট আমি মনে করি in the foreseeable future 18 to 24 months বা beyond that horizon, যেসব ব্যাংক is well capitalized, যাদের লিকুইডিটি ভালো, যাদের আপনার ডিপোজিট বেসটা ভালো, কস্ট অফ ফান্ড কম, তারাই হয়তো সার্ভাইভ করবে বা টিকে থাকতে পারবে। যাদের কস্ট অফ ফান্ড হাই বা মনে করেন আমরা ডেলিনকুয়েন্সি লেভেল বেড়ে গেছে, তাদের জন্য ডিফিকাল্ট হবে। আমি মনে করি অ্যাসেটের চেয়ে আমাদের বেশি ফোকাস দিতে হবে
during the post covid period by during this period যে আমার আলাপ আলোচনা হইলো যে কাস্টমারের অ্যাকাউন্ট খোলানো, ডিপোজিট নেওয়া, লো কস্ট ডিপোজিট নেওয়া, so that if you are well capitalized you can weather the storm in a much more efficient way, because অ্যাসেটের ডিমান্ড সবসময় থাকবে, পিপল উইল নিড দ্য লোন, অ্যাসেটের জন্য কাস্টমার নিজে আপনার কাছে আসবে, বাট ডিপোজিটটা ইজ দি আলটিমেট গেম, যেটা আমাদের আসলে ফোকাস করা উচিত। এবং যেটা বললাম, সার্টেন লেভেল অফ ডেলিনকুয়েন্সি ইজ গোইং টু হ্যাপেন এন্ড উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট, বাট রিকভারি এফর্ট তো আমাদের ইট ইজ অ্যান অনগোয়িং প্রসেস, এটা থাকবে। তো উইথ দ্যাট আই এন্ড মাই কমেন্ট, থ্যাংক ইউ। রাহাত ভাই ছোট করে সংক্ষেপে কিছু। আমি একইভাবে এই সাবজেক্টে কথা বলার আগে আমি ধন্যবাদটা দিয়ে যাই। এখানে মাসরুর আছে, মাসরুর শুভ, তারপরে রাশেদুন নবী এবং যারা আয়োজন করেছেন, এটা সবাইকে ধন্যবাদ। তার আগে আরেকটা নিউজ আমি দিতে চাই যে এখানে রাশেদ আছে, রেদওয়ান আছে, ওরা দুজনেই ব্যাংক আলফালাতে কাজ করেছিল। সো আমরা মোটামুটি এইচএসবিসি তে ভর্তি না, 3 জন ব্যাংক আলফালা, এক্স ব্যাংক আলফালাও এখানে আছি, বর্তমানে একজন সহ। আর আমি যেহেতু শেষাংশে চলে আসছি, আমি একই সাথে সবচেয়ে বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সমস্ত ব্যাংক অফিসারদের যারা প্রত্যেক দিন এই কোভিড সিচুয়েশনে যারা ব্রাঞ্চে ব্যাংকিং করছে, ব্রাঞ্চে গিয়ে যারা অনেক কঠিন সিচুয়েশনের মধ্যে রাস্তাঘাটে অসুবিধা সত্ত্বেও তারা ব্রাঞ্চে গিয়ে কাস্টমার সার্ভিস দিয়ে যাচ্ছে, ইভেন বন্ধের দিনও কাস্টমার সার্ভিস দিয়েছে তাদেরকে। সো তাদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা। আর তারপরে যে প্রশ্নটুকু আছে সেই প্রশ্নটুকু হলো যে নিউ বিজনেস এবং রিকভারি। নিউ বিজনেস এবং রিকভারি দুটোই সবচেয়ে বেস্ট পজিশনিং হবে একটা ব্যাংকের, যখন আমি দুটোই চালাতে পারবো ভালোভাবে। সো আমাদের এফোর্ট থাকতে হবে, শাফকাত ভাই বলেছেন অলরেডি। আমার যদি লিকুইডিটি ভালো থাকে তাহলে আমি অ্যাসেটে আমি আরো নতুন অ্যাসেট, নিউ অ্যাসেট বুকিং এ যাব। নিউ অ্যাসেট বুকিং এ যাওয়া মানে আমার কিন্তু উৎপাদনশীলতা বাড়াইতে হবে, আমার কিন্তু ম্যানুফ্যাকচারিং এ আমার বিজনেসের গতিকে আমার রাখতে হবে বেশি। তো যখনই আমি এই বিজনেসের গতি প্রবাহকে, অর্থনীতির গতি প্রবাহকে চলমান রাখবো, তখন আমরা ফাইন্যান্স ব্যাংক থেকে করতে হবে। প্লাস সরকারি যে সমস্ত স্টিমুলাস ইয়েগুলো দেওয়া হয়েছে, প্যাকেজগুলো দেওয়া হয়েছে, এগুলার সঠিক ব্যবহারের মাধ্যমে এই যে কোভিডের আক্রান্তের সময়ে যে সমস্ত গ্রাহকদের আমাদের তাদের ব্যবসা যেভাবে আক্রান্ত হয়েছে, সেই ব্যবসা আক্রান্ত অবস্থা থেকে তুলতে গেলে ব্যাংকিং সাপোর্টের বিকল্প নাই। সো এইটা সদ্ব্যবহারের মাধ্যমে তাদেরকে উঠিয়ে নিয়ে আসতে হবে। আর সাথে সাথে রিকভারি, যারা এই সুযোগটা যেন অনেকেই আবার এই সুযোগটা নিতে পারে কিছু গ্রাহক, সেই গ্রাহকদেরকে অবশ্যই শক্তিশালী রিকভারি এফোর্টের মাধ্যমে তাদের কাছ থেকে টাকা তুলে নিয়ে আসতে হবে। আর সত্যিকার অর্থে আমি মনে করি যে এখন কাস্টমারের বর্তমান সিচুয়েশন, গ্লোবালি যে সিচুয়েশন, এই সিচুয়েশনে সবচেয়ে বড় জিনিস হইলো আমরা ব্যাংক এবং ব্যাংকাররা আমাদের গ্রাহকদের পাশে দাঁড়াতে হবে। গ্রাহকদের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনটা বুঝতে হবে, তাদের পরিস্থিতিটা বুঝতে হবে এবং অ্যাকর্ডিংলি আমাদের তাদেরকে নিউ বুকিং হোক আর রিকভারি স্ট্র্যাটেজি হোক, সেটা আমাদের ঠিক করতে হবে। ধন্যবাদ সবাইকে। রাহাত ভাই, আসলে আমি খুব আন্তরিকভাবে দুঃখিত, আমার এখানে বোধহয় ভয়েসটা আমি শুনতে পাচ্ছি না আসলে ক্লিয়ারলি। আপনার কোনো পরামর্শ থাকলে আমি অবশ্যই সেটা পরে রেকর্ডটা শুনে নেব এবং অবশ্যই সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব। আমি আসলে কারো ভয়েসই হয়তো এই মুহূর্তে শুনতে পাবো না, তারপর আমি খুব সংক্ষিপ্ত আকারে জুবাইর এরশাদ ভাই, রিদওয়ান বস এবং তৌফিক ভাইকে বলবো একদমই সংক্ষিপ্ত আকারে যদি কিছু বলেন। আমি হয়তো রিপ্লাইটা দিতে পারবো না, বাট আমাদের রেকর্ডে থাকবে। নবী বা মাসরুর, শুভ, তোমাকে আমরা শুনছি তো, বলার থাকে সেটা অ্যাড্রেস করবে। শোনা যাচ্ছে রাশেদ। সংক্ষেপে যদি বিদায় নিয়ে নেন এবং আমাদের সদস্যদের উদ্দেশ্যে এবং সমগ্র দেশের ব্যাংকারদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, জুবাইর ভাই প্লিজ। না, বিশেষ কিছু বলার নাই। ধন্যবাদ তোমাকে এবং শুভ এবং নবী দুজন হেল্প করেছে। যারা দেখছেন তাদের ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান, তাদেরকেও ধন্যবাদ জানাই। আর এই কোভিড-19 নিয়ে চাকরি চলে যাবে, তারপরে সব ডিজিটাল হয়ে যাচ্ছে, কোভিডে মারা যাব, এই সমস্ত দুশ্চিন্তা থেকে বের হয়ে আসে আমরা নেগেটিভ থিঙ্কিং থেকে পজিটিভ চিন্তা করি, সবই ঠিক হয়ে যাবে একদিন উপর আল্লাহর ইচ্ছায়।
সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ভাই থ্যাংক ইউ। আমি কিছুটা হলো আপনার ভয়েসটা শুনতে পেয়েছি। আমার মনে হয় যে আমরা চাকরি চলে যাওয়ার কিছুটা আতঙ্ক হয়তো সকল পেশাজীবীর ভিতরেই আছে, বাট আমরা বিশ্বাস করি আমাদের লিডাররা নেগেটিভ সিচুয়েশনেও পজিটিভ চিন্তা করতে বিশ্বাস করে, এবং আমাদের লিডাররা অন্য মার্কেটের চেয়েও একটু ডিফারেন্ট লিডার। তারা সবসময় পজিটিভ ভ্যালুজ এবং পজিটিভ এবং হেলদি কর্পোরেট কালচার গুলোতে বিশ্বাস করে। নিশ্চয়ই কস্ট কাটিং এর অন্য ডিফারেন্ট যে অপশন গুলো আছে তারা সেগুলো নিয়ে অবশ্যই কাজ করবে, এবং সবাইকে নিয়েই আমরা এই ইন্ডাস্ট্রির এবং অর্থনীতির চাকাকে চলমান রাখার জন্য অব্যাহতভাবে কাজ করে যাব, সেই প্রত্যাশা আমাদের থাকলো। তৌফিক ভাই এবং রেদন ভাই যদি সংক্ষেপে একটু মেম্বারদের উদ্দেশ্যে কিছু বলেন। রিদওয়ান পারমিশন দিলে, হ্যাঁ রাশেদ, থ্যাংক ইউ সো মাচ, এবং থ্যাংক ইউ টু অল দ্য মেম্বার্স যারা আসলে ধৈর্য ধরে আমাদের এই আজকের আড্ডাটা শুনেছেন। আমি আবার বলতে চাই যে আমরা সবাই একটা কঠিন সময় পার করছি, আর যে স্পেসিফিক কোয়েশ্চেনটা ছিল এটা নিয়ে ভেরি রাইটলি রাহাত ভাই এবং সাফকাত ভাই বলে দিয়েছে, তো এটা নিয়ে রিপিট করার কিছু নেই। আমরা সবাই রিমেইন ফোকাস থাকি, মোটিভেটেড থাকি। জুবের ভাই যেটা বললেন যে আসলে এই নেগেটিভ ওয়ার্ডটা মাথা থেকে ফেলে দেই, বিকজ দ্যাট উইল অ্যাকচুয়ালি কিল আস। রিউমার থেকে দূরে থাকি, সবাই আমরা সুস্থ থাকি, বেঁচে থাকি, এটাই আমাদের একটা কামনা থাকবে। আবার ব্যাংকার্স ক্লাব লিমিটেডকে ধন্যবাদ ফর অর্গানাইজিং সাচ এ ওয়ান্ডারফুল ইভেন্ট। আর রাশেদ যেটা বললো, হোপফুলি আমি আর সাফকাত ভাই এখনো মেম্বার হতে পারিনি, ওনারা হয়তো বা অতিথি হয়ে যাবে। দূর হ তুই। তৌফিক ভাই, আমার মনে হয় আপনি শেষ করেছেন, আমি আসলে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রেদওয়ান বস যদি সংক্ষিপ্ত আকারে মেম্বারদের উদ্দেশ্যে কিছু বলেন। জি জি, ধন্যবাদ রাশেদ, তুমি অনেক সময় নিয়ে অর্গানাইজ করেছো এবং অনেক রেসপন্স এসেছে, যে স্ট্যাটিস্টিক্স গুলো পেলাম, যেটা যে আই থিঙ্ক কিছুটা হলো পারপাসটা সার্ভ হয়েছে। আমি জাস্ট একটা পয়েন্ট বলি সবার শেষে, যে জোরাবের কথাটাই সঠিক যে আমাদের এত স্ট্রেস নেওয়ার দরকার নাই, কারণ যে আনকন্ট্রোলেবল সিচুয়েশনের উপর কন্ট্রোল নিতে গেলে যে স্ট্রেসটা ক্রিয়েট হয় সেটা মানুষকে আর উইক করে দেবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করি এবং আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমি যে জিনিসটা ফোকাস করতে চাই সেটা হচ্ছে আমাদের ইমিউনি সিস্টেম ইমপ্রুভ করতে হবে বডিতে। আমি কোভিড আজকে আসছে, এটা ইয়ারবর্ন না, সামনে হয়তো করোনার চেয়ে আরো ডেঞ্জারাস কিছু চলে আসতে পারে যেটা ইয়ারবর্ন হতে পারে, বাট আমাদের বডি যে সৃষ্টিকর্তা যে ইমিউনি সিস্টেম দিয়ে রেখেছেন সেটা আমরা ডে বাই ডে কিন্তু নষ্ট করছি, because of our food habit, because of our lifestyle, because of our abnormal reckless lifestyle এর জন্য। বাট এটার জন্য রেসপন্সিবল কে? এটার জন্য কখনো সোসাইটি রেসপন্সিবল না, এটার জন্য সৃষ্টিকর্তা আমাকে রেসপন্সিবল করেছে, এটা আমার আমানত, আমার বডিতে প্রাণটা ঠিক মতো থাকাটা। আমার বডির ইমিউনি সিস্টেমটা ইমপ্রুভ করতে হবে, সিগারেট খাওয়া বন্ধ করতে হবে, 8 ঘন্টা ঘুমাইতে হবে টাইমলি, এবং রিচ ফুড জাঙ্ক ফুড বাদ দিয়ে যেটা ভ্যালুয়েট করে সেই ফুডটা খেতে হবে। ফুড কিন্তু বেশি খাওয়ার দরকার নাই, এটা গেল হেলথ ইমিউনি সিস্টেম। যদি আমার ইমিউনি সিস্টেম ভেরি গুড পজিশনে থাকে তাহলে কোনো জীবাণু আমার ভিতরে যখন ঢুকবে মিলিয়ন সোলজার আমার বডিতে তারা কিল করে সেটাকে বিদায় করে দিবে, আমি টেরও পাবো না। আমরা যারা বিপদগ্রস্ত হচ্ছি বিকজ অফ আওয়ার ইমিউনি সিস্টেম, এবং আওয়ার ইমিউনি সিস্টেম ডেস্ট্রয় উইক হয়েছে বিকজ অফ আওয়ার লাইফস্টাইল। আমরা ওইদিকে নজর দেই, এটা দায়িত্ব আমার। আর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার ব্যাংকের ইমিউনি সিস্টেম। আমার ব্যাংকের ইমিউনি সিস্টেম রক্ষা করার দায়িত্ব কিন্তু, তো ব্যাংকের ইমিউনি সিস্টেম নষ্ট হয় কিভাবে? ব্যাংকের ইমিউনি সিস্টেম নষ্ট হয় ওয়াস্টেজ থাকলে, ইফিসিয়েন্সি লেভেল লো হলে, এবং ব্যাংকের যে অ্যাসেট কোয়ালিটিটা আছে সেটা যদি উইক হয়ে যায়। অ্যাসেট কোয়ালিটি উইক হবে, ব্যাংকের এমপ্লয়িদের ইফিসিয়েন্সি লেভেলটা উইক হবে, এবং ব্যাংকের অপারেটিং কস্টটা বাড়বে, ব্যাংকের ইমিউনি সিস্টেম উইক হয়ে যাবে। ব্যাংকের ইমিউনি সিস্টেম উইক হলে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। যেমন ইন্ডিয়াতে একটা ব্যাংক, ইয়েস ব্যাংক নামে একটা ব্যাংক, আমরা গত 6 মাস আগে খবর পেলাম, যেটা ব্যাংকরাপ্ট ঘোষণা করার জন্য দেওয়া হয়েছে, বাট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেটা টেক ওভার করে রেস্কিউ করেছে। বাট ব্যাংক ইজ এ সো বিগ ব্যাংক, রিয়েলি বিগ ব্যাংক, তারা এটা খারাপ হলো কেন? যে সাইজে বিগ, তাদের ইমিউনি সিস্টেম উইক ছিল, তাদের অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছিল, তাদের ওভারঅল ইফিসিয়েন্সি লেভেল উইক হয়ে গেছিল। তা আমি মনে করি ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই আমি যদি আমাকে ভালো রাখতে চাই, আমার বডির ইমিউনি সিস্টেম ইমপ্রুভ করতে হবে, এবং আমার ব্যাংকের ইমিউনি সিস্টেম আমাকেও ইমপ্রুভ করতে হবে, আদারওয়াইজ আমরা সবাই ভালো থাকবো। আদারওয়াইজ কোনো টেনশন নাই, আমরা ইনশাল্লাহ আরো কয়েক হাজার বছর বেঁচে থাকবো পৃথিবীতে, কিয়ামত এখনো আসবে না, আরো পরে। তাহলে লার্নিং এর ভিতর দিয়ে যেতে হবে, এখান থেকে লেসনটা নিতে হবে, এবং লেসনটা নিয়ে আবার শক্তিশালী অবস্থানে চলে আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি থ্যাংক ইউ রাশেদ, এই সাফকাত ভাই বসকে আমাকে কথা বলার সুযোগ দিলা, জুবাইর ভাই, তৌফিক মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড,
রাহাত ভাই অলওয়েজ কুল হেডেড পারসন। আমি ওনার সাথে গত কয়েক বছরে অনেক বিষয় নিয়ে এক্সচেঞ্জ করেছি, ভেরি স্পেসিফিক টু দা পয়েন্টের কমিউনিকেশন ছিল আলহামদুলিল্লাহ, এবং অল আর মানে ওনাদের ভয়েস গুলো, ওনার ডেলিভারি গুলো ছিল এক্সেলেন্ট। আমি অনেক কিছু শিখেছি। ধন্যবাদ। ধন্যবাদ জিদন ভাই। অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের নিজেদের ইমেল সিস্টেমের প্রতি যেমন লক্ষ্য রাখবো, ব্যাংকে আমাদের যার যার প্রতিষ্ঠানে আমরা আছি, যে ব্যাংকে আছি সেটার ইমেল সিস্টেম, টোটাল দেশের ইমেল সিস্টেমটা যেন ঠিক থাকে সেটার প্রতি ইনশাআল্লাহ আমরা লক্ষ্যশীল থাকবো। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের রিটেল মার্কেট লিডারদের। তাদের উপস্থিতি আমাদের জন্য একটা প্রেরণার উৎস। আমাদের আজকের রেসপন্স আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অলমোস্ট 9000 এর কাছাকাছি মানুষ এটাতে রেসপন্স করেছে বা সবার কাছে পৌঁছেছে। আমরা বিশ্বাস করি তাদের কাছে এটা অনুপ্রেরণা হিসেবে থাকবে, এবং আমাদের মার্কেট লিডারদের গাইডলাইন গুলো আমাদের পরবর্তী পোস্ট কোভিড যে চ্যালেঞ্জ গুলো মোকাবেলায় একটা সহায়ক ভূমিকা রাখবে, সেই দৃঢ় বিশ্বাস আমাদের রয়েছে। এবং আপনারা অবশ্যই জেনে আনন্দিত হবেন যে আগামীকাল এবিবির সম্মানিত চেয়ারপারসন এবং ইস্টার্ন ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও স্যার আমাদের সাথে সরাসরি লাইভে আসবে আমাদের ক্লাব সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য, এবং কিছুটা কোয়ালিটি সময় একসাথে কাটানোর জন্য। আমরা আশা করি সেই সেশনেও আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই এত বছর পর প্রতিষ্ঠিত এই ব্যাংকার্স ক্লাবটিকে আমাদের প্রাণকেন্দ্রে পরিণত করবে। আমাদের সকল প্রেরণা, আনন্দ এবং উৎসাহের একটা প্রাণকেন্দ্রে পরিণত হবে আমাদের ক্লাব। এবং আমরা চাই ব্যাংকারদের যত সংগঠন রয়েছে, সেটা বিএবি হোক, এবিবি হোক, ব্যাংকার্স ক্লাব হোক, বা আরো যারাই আছে, যেসব সোশ্যাল গ্রুপ আছে বা যেখানে আমরা কাজ করছি, সবাই সম্মিলিতভাবে আমাদের যার যার ব্যাংকের ইমিউন সিস্টেম, যেটা রেজান ভাই বলল, সেইটা ইমপ্রুভ করার চেষ্টা করব। এবং সম্মিলিতভাবে আমরা অর্থনীতির চাকাকে অব্যাহত রাখার জন্য ব্যাংকাররা সবসময় দায়িত্বশীল ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও সেই দায়িত্ব রাখবে, এই ব্যাপারে আমরা দৃঢ় বিশ্বাসী। আর আমরা যারা আমাদের এই অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের অনেক কমেন্টস করেছেন, আমি হয়তো অনেক কমেন্টস পড়ে শোনাতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি খুব দ্রুততার সাথে কিছু নাম উল্লেখ করেছি, যদি আমার নাম উচ্চারণে বা পড়ে শোনাতে যদি কোনো ভুল থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আপনারা আমাদের আয়োজনকে ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে একটা নতুন নিউ নর্মাল লাইফে যাব এবং একটা নতুন পৃথিবী আমরা সম্মিলিতভাবে গড়ে তুলবো, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও দেখা হবে সেই আশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।